প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2026 সাল কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? জ্যোতিষ বলছে শুরু হবে বুধের মহাদশা। মানবে না হার আবার তৃণমূল সরকার, মোদির ষড়যন্ত্র ফাঁস করে ভোটের নতুন স্লোগান অভিষেকের। এই লড়াই শেষ লড়াই, মারণ কামড়ের বার্তা শ্রমিকের। কমিশনের দেওয়া ডেটে কোনো কারণে শুনানিতে যেতে না পারলে কি হবে? যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন, ছুটে এলেন বিএসএফের ডিজি। বাংলাদেশ আবহে বড় বার্তা উত্তরবঙ্গে। বিজেপির পারনো তৃণমূলে তাপস বিজেপিতে। কাকে ভোট দিলেন বুঝতেই পারছেন না বরাহনগরের বাসিন্দারা। বাংলাদেশে দীপুদাস খুনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ, ধৃত 12 জনের জামিন মঞ্জুর আদালতের। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পারনো। 5টি দপ্তর ছেড়ে বিজেপিতে এসেছি, শুভেন্দুর কথা শুনে শ্রমিক বললেন ভবিষ্যতে একথা আর বলবেন না। কলকাতাকে সান্টা গিফট দিল মরসুমের শীতলতম দিন, পাহাড় থেকেও ঠান্ডা বেশি সমতলে। সাধু সন্তদের নিয়ে বাংলাদেশে দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু, রয়েছে মিটিং। 30 বছরের রেকর্ড ভেঙে কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা ও দক্ষিণবঙ্গ। এসআইআর আতঙ্কের বলি আরও এক, নাম বিভ্রাটে শুনানিতে ডাক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের। আপনার ব্যবহারে মানুষ যেন মমতাকে দেখে, দলীয় কর্মীদের ঔদ্ধত্য বর্জনের বার্তা অভিষেকের। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদ, মালদহের পর শিলিগুড়ির হোটেলে প্রবেশ নিষেধ বাংলাদেশিদের। শীতের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, পণ্যবাহী ট্রাকের সঙ্গে 4 চাকার মুখোমুখি সংঘর্ষ, আহত যুবক, উধাও ট্রাক চালক। দীপু হত্যায় ভারত চুপ কেন? প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয়। চোখ বুজে থাকা যাবে না, লাগাতার হিন্দু নিধন নিয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। উত্তরপ্রদেশের বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের জামিন নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না, শুভেন্দুকে সতর্ক করলেন শ্রমিক। ঘরে ফিরল পরিযায়ী শ্রমিক জুয়েলের নিথর দেহ, দোষীদের ফাঁসির দাবি গ্রামবাসীর। দীঘার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পরপর 3টি দোকান। হাওড়া খড়গপুর রেলপথে সেতু পুনর্নির্মাণে 431 কোটি টাকা অনুমোদন। ভারতের মেয়ের সঙ্গে প্রেম করতে এসে জেলে ঠাঁই হল বাংলাদেশির। উপেক্ষিত কর্মী স্বার্থ, কেন্দ্রে জিরামজি বিলে 12 ঠিকাদারদের, চিন্তায় শ্রমিক সংগঠনগুলি। উত্তরপ্রদেশে ভিতর থেকে বিজেপিকে খেয়ে ফেলছে জাতের পোকা, বৈঠক ফারমান রাজ্য সভাপতির। ইহুদিদের বাঁচাতে গাজায় যে লড়াই ইসরায়েল করছে, আমরা 100 কোটি হিন্দু বাংলাদেশে 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। ভারত আমেরিকা সম্পর্কে অবনতির নেপথ্যে ট্রাম্পের ব্যক্তি স্বার্থ, ষড়যন্ত্র ফাঁস মার্কিন বিশেষজ্ঞের। বছর শেষের দিনই ধর্মঘটে ডেলিভারি অ্যাপের কর্মীরা, থমকে যাবে পরিষেবা। নজরে নবান্ন, 26-এর আগে রাজ্য জুড়ে বিশেষ পর্যবেক্ষণ যাত্রায় অভিষেক। বাম কেরলে ফুটল পদ্ম, ইতিহাস গড়ে মেয়র হলেন বিজেপি নেতা। ভোট লড়বেন না শুভেন্দু, ন্যাশনাল লাইব্রেরির সভা থেকে বোমা ফাটালেন বিরোধী দলনেতা। 30শে ডিসেম্বর মেগা সভা মমতার, 29শে ডিসেম্বর বড় কর্মসূচি নিউ টাউনেও। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে বাংলায় বাড়ছে ভোটের উত্তাপ। এই আবহে দলের নেতাকর্মীদের বড় বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 21-এর ভোটে রাজ্যে পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত করতে পারেনি গেরুয়া শিবির। এবার শ্রমিক বুঝিয়ে দিলেন এটাই শেষ লড়াই। কেন একথা বললেন তিনি, তারও ব্যাখ্যা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। গতকাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে সুশাসন দিবস পালন করে বিজেপি। সেখানে শ্রমিক ছাড়াও ছিলেন রাজ্য বিজেপির 2 প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও রাহুল সিনহা, ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসালও ছিলেন মঞ্চে।
আর সেই মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের ২৬-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। ২৬-এর নির্বাচনে তৃণমূল হারবে বলে মন্তব্য করে শ্রমিক বলেন, ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষে, এবং প্রতিষ্ঠা হবেই। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তাকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হয়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় আর কোনো নোটিশ পাঠাবে না, তারপরও তৃণমূল হারবে। তৃণমূল হারবে বলে মন্তব্য করে নেতা কর্মীদের সতর্ক করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, কিন্তু আপনারা যারা এখানে আছেন, চুপ করে বসে থাকার সময় নয় এটা। আজকে এই এসআইআরে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই এসআইআর নিয়ে তৃণমূল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের মধ্যে ভাগ বসানোর চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যাতে কেউ পা না দেয়, তার জন্য সতর্ক থাকতে হবে। আপনি কোন দায়িত্বে রয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। এসআইআরে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বের করা দায়িত্ব সরকারের। এখন আর বক্তৃতা করলে হবে না। মানুষ তৈরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আর লোক দেখছে বিজেপি তৈরি কিনা। এই নির্বাচন ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার তৈরির নির্বাচন। এই নির্বাচন জঙ্গল রাজকে উৎখাত করার নির্বাচন। এখানেই না থেমে তিনি বলেন, প্রত্যেকেই জানেন টিকিট পাই না পাই, আমি মারা যাওয়ার পর যেন বিজেপির পতাকা বুকের উপর থাকে, নতুন করে বলার কিছু নেই। এই নির্বাচন আমাদের জিততে হবে। গণতন্ত্রে জেতাটাই শেষ কথা। এখন মানুষ পরিত্রাণ চাইছে। আমরা অনেক দিন কাটিয়েছি এবং হারবো জেনে কাটিয়েছি, কিন্তু আজ আমরা জিততে এসেছি, কারণ এই লড়াই শেষ লড়াই। না হলে আর আমরা পার্টি করতে পারবো না। নিজের বক্তব্যে সিপিএমকেও আক্রমণ করেন শ্রমিক। তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ জুন বাংলা ভাগের প্রস্তাবের পক্ষে ভোট দেন বামেদের জ্যোতি বসু আর রতনলাল বর্মন। ভেতরে ভোট দিলেন আর বাইরে বেরিয়ে এসে বললেন, বাংলাকে ভাগ করল কে? শ্যামাপ্রসাদ আবার কে? এটাই বামপন্থীদের চরিত্র। এভাবেই এরা দীর্ঘদিন রাজনীতি চালিয়ে গিয়েছে। এই মিথ্যাচারের জবাব দেওয়ার সময় এসেছে। এসআইআরের দ্বিতীয় ধাপ শুরু হতে চলেছে। শুনানি সকাল 11টা থেকে কলকাতায় শুনানি। সূত্রের খবর, শুনানির প্রথম পর্যায়ে প্রায় ৩২ লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে। আগে মূলত নো ম্যাপিং ভোটারদের কাছে যাচ্ছে নোটিশ। তাদের চাওয়া হবে যাবতীয় ডকুমেন্ট। সন্তুষ্ট না হলে সেই সব ডকুমেন্ট খতিয়ে দেখা হবে। বিধানসভা প্রতি 8টি জায়গায় থাকছে শুনানির ব্যবস্থা। একাধিক স্কুল ও সরকারি অফিসে শুনানির ব্যবস্থা করা হয়েছে। শুনানির দায়িত্বে থাকছেন ইআরও, এইআরওরা। একটি ভেন্যুতে একদিনে সর্বোচ্চ ১৫০ জনের শুনানি করবেন আধিকারিকরা। কলকাতায় বেলতলা গার্লস, আলিপুর মাল্টিপারপাস গার্লসে হবে শুনানি। শুনানি হবে লেডি বেবন কলেজে, লরেটো ডে স্কুল, মডার্ন হাই স্কুল ফর গার্লস, মৌলানা আজাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, ভবানীপুর গার্লস হাই স্কুল, হরিমোহন ঘোষ কলেজ। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও একই পর্যায়ে হবে শুনানি। তবে পৌরসভা বা কোনো পঞ্চায়েত অফিসে কোনো ভেন্যু থাকছে না। শুনানিতে ডাক পেলে সঙ্গে কোন কোন নথি রাখতে পারেন? সঙ্গে রাখতে পারেন কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড, ১৯৮৭ সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, কোনো স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নোটিশ, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র। যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্র রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির দলিল। কিন্তু নির্দিষ্ট দিনে কোনো কারণে শুনানিতে যেতে না পারলে কি হবে? কমিশন সূত্রে খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে দেওয়া হবে অতিরিক্ত সময়। সম্পর্কটা একদমই ভালো নেই প্রতিবেশী দেশের সঙ্গে। অন্যদিকে বিগত কয়েক সপ্তাহে ফের নতুন করে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে বাংলাদেশে। এদিকে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে সবথেকে বেশি ভারত বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য। এবার সেখানকার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার। উত্তরবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরেই লালমনিরহাটে বাংলাদেশের জন্য বায়ু সেনাঘাঁটি তৈরি করে দিচ্ছে চীন। এমনকি বাংলাদেশ ঠাকুরগাঁওতেও নিজেদের পরিত্যক্ত বায়ুসেনা ঘাঁটিকে নতুন করে সাজাচ্ছে। এমতাবস্থায় সীমান্ত পরিস্থিতিকে যে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রক। তা ডিজির এই আচমকা সফরেই কার্যত প্রমাণিত বলে মত ওয়াকিবহাল মহলের।
বিএসএফ সূত্রে খবর, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীর সঙ্গে দীর্ঘক্ষণ সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিএসএফের ডিজি। কোথাও কোথায় ফাঁকফোকর রয়েছে, কোথায় কোথায় জমির অভাবে এখনও কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, অনুপ্রবেশের বর্তমান পরিস্থিতি কি, সীমান্তের ওপারের কোন অংশ থেকে এখনও উস্কানি আসছে, এই ধরনের একাধিক বিষয় বিএসএফের ডিজি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজির কাছ থেকে বিস্তারিতভাবে জানেন। উল্লেখযোগ্যভাবে বিএসএফ জওয়ানদের এবং উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ শীর্ষকর্তাদের যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকার নির্দেশ দেন তিনি। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে বিএসএফের পরিকাঠামো এবং যাবতীয় ত্রুটি দ্রুত সংশোধন করে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিএসএফের ডিজি। প্রয়োজনে যে এলাকাগুলিতে সবথেকে বেশি অনুপ্রবেশের আশঙ্কা অথবা মৌলবাদীদের উস্কানির জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সব এলাকায় বাড়তি জওয়ান রাখার ব্যাপারেও কথা হয়েছে বলেও বিএসএফ সূত্রে খবর। বিএসএফের তথ্য বলছে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকা। অন্যদিকে কোচবিহার উত্তরবঙ্গে থাকলেও তা গুয়াহাটি ফ্রন্টিয়ারের অন্তর্গত। এই মোট 6টি জেলার অন্তর্গত সীমান্তের মোট দৈর্ঘ্যের পরিমাণ 1303 কিলোমিটার। এই বিশাল অংশের একাধিক এলাকায় ওপার থেকে মৌলবাদীদের মাঝে মধ্যেই উস্কানি যেমন আসছে, তেমনি সীমান্ত বরাবর অংশে বাংলাদেশের ভূখণ্ডে আইএসআই নিজেদের পরিকাঠামো বৃদ্ধি করতে শুরু করেছে বলে বিএসএফের কাছে খবর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলা বিএসএফের সবথেকে বেশি আতশ কাঁচের তলায় রয়েছে বলে সূত্রের খবর। সেই কারণে বিএসএফের ডিজি আচমকাই উত্তরবঙ্গ সীমান্ত পরিদর্শন করতে আসতে কার্যত বাধ্য হলেন বলে মত ওয়াকিবহাল মহলের। ভোটের আগে খেলা শুরু তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021 সালের বিধানসভা ভোটে বরাহনগরে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো। সেইবার বরাহনগরে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস রায়। তাপসের কাছে হারতে হয়েছিল পার্নোকে। সেই তাপস রায় যদিও এখন বিজেপিতে, কিন্তু পার্নো চলে এলেন তৃণমূলে। তা নিয়েই চর্চা রাজনৈতিক আঙ্গিনায়। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে শাসক দলে যোগদান করেন পার্নো। তা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন সিপিএম নেত্রী দীপশিতা ধর। অন্যদিকে নেতাদের দলবদলে যেন কিছুই বুঝে উঠতে পারছেন না বরাহনগরের বাসিন্দারা। কার ভোট কোথায় গেল তা ভেবেই এখন চর্চা এলাকার নেটিজেনদের দেওয়ালে। নাম প্রকাশে অনিচ্ছুক বরাহনগরের বাজার এলাকার এক বাসিন্দা বলছেন, কি আর বলবো, ফুলগুলো তো এখন সব ভুলভুলাইয়া মনে হচ্ছে। কার ভোট কোথায় চলে যাচ্ছে ধরতেই পারছি না। অন্যদিকে বরাহনগরের আলমবাজারের আরেক যুবক বলছেন, তাপস রায়ের রাজনীতির প্রজ্ঞা দীর্ঘদিনের, কিন্তু পার্নো মিত্রর মতো অভিনেত্রীকে নিয়ে তৃণমূলের কি লাভ হলো বুঝতেই পারছি না। তীব্র ক্ষোভ প্রকাশ করে বরাহনগর স্টেশন চত্বরের এক বাসিন্দা বলছেন, দিনের শেষে কে কোন ফুলে চলে যাবে ধরতেই পারবেন না। আসলে আমাদের ভোট নিয়ে ছেলেখেলা করে এরা। অন্যদিকে খোঁচা দিয়ে ফেসবুকে দীপশিতা লিখলেন, 2021 বরাহনগরে তৃণমূলের প্রার্থী ছিল তাপস রায়, তিনি এখন বিজেপিতে। 2021 বরানগরে বিজেপির প্রার্থী ছিল পার্নো মিত্র, তিনি এখন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস এদের কমিটির মাথায় জায়গাতিক। এদিকে সামনেই আবার বিধানসভা নির্বাচন, তাই পার্নোর দলবদলের পর তার ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা তুঙ্গে। পার্নো যদিও বলছেন, এটা তো আমার হাতে নেই, আগেরবারও ছিল না, এটা দল ঠিক করবে, ম্যাডাম সিএম ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, আর তাছাড়া এটার জন্য আমি মুখিয়েও নেই। আমাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হবে আমি সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি, আমি শুধু কাজ করতে চাই। অন্যদিকে এখন পার্নোর দলবদল নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি নেতা তাপস রায়ও। তার কাছেই আগের ভোটে পদ্মচিহ্নে দাঁড়িয়ে হাঁটতে হয়েছিল পার্নোকে। তাপস বলছেন, আমার মনে হচ্ছে আবার কোনো উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হলো। দলটা তো আস্তে আস্তে প্রাক্তন অভিনেতা অভিনেত্রী যারা আর সিনেমায় কাজ পায় না তাদের দল হয়ে দাঁড়াচ্ছে। এখানেই না থেমে পার্নোর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে তাপস আরও বলছেন, বিজেপিতে যোগদান ভুল হয়েছিল এটা ভাবতে ওর 5 বছর লেগে গেল, ভাবতেই অবাক লাগে। পাখির চোখ 2026 সালের বিধানসভা ভোট। রাজ্যে ক্ষমতায় চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফিরিয়ে আনতে সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে এখন থেকেই। বর্ষ শেষ আর বর্ষবরণ উদযাপনের মাঝেও দলীয় নেতা কর্মীদের কাজের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রায় 1005 নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তিনি। জনসংযোগে জোর দিতে ঔদ্ধত্য বর্জনের কথা বললেন অভিষেক। তার স্পষ্ট বার্তা, মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য নয়, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়।
আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখনই জোড়া কর্মসূচি গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা উন্নয়নের পাঁচালীর সঙ্গেই চলবে অভিষেকের উন্নয়নের সংলাপ। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে সে কথা ঘোষণা করেছেন অভিষেক। ভার্চুয়াল বৈঠকে তিনি দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান। কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা অনেক কিছুই করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয় রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে অভিষেকের নয়া কর্মসূচি। প্রায় 1800 ইনফ্লুয়েন্সার চিহ্নিত হয়েছে। তার মধ্যে 200 জনের কাছে মন্ত্রী ও সাংসদরা যাবেন, বাকিদের কাছে বিধায়ক, জেলা সভাপতি যাবেন। এটাই বাংলার সমর্থনের সংযোগ। রাজ্যে এর জন্য 38 টিম গঠিত হয়েছে। সেখানে সাংসদ, মন্ত্রী, বিধায়ক থাকবেন। 1 মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। 15 থেকে 30 দিনের সময়সীমা দেওয়া হবে। এসআইআর নিয়ে এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, 1.5-2 মাস আমাদের একদিকে এসআইআরের কাজ চলবে, অন্যদিকে কোঅর্ডিনেটর জেলা ভিত্তিক দেওয়া হবে। বাস্তবে এই জনসংযোগ কাজ কতটা হচ্ছে সেটা চোখ কান হিসাব কাজ করবেন তারা। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানরা তাদের মতো কাজ করবেন, জেলা কোঅর্ডিনেটর বাকিটা দেখবেন। বাংলাদেশে হিন্দুদের নিধন অব্যাহত রয়েছে, যা প্রতিরোধ করতে সম্পূর্ণ ব্যর্থ রয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। এটাকে সহিংসতা বলে চালানোর চেষ্টা করছে তদারকি সরকারের প্রশাসন। আজ শুক্রবার বিদেশ মন্ত্রক বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটা ঘটনাকে অবিরাম শত্রুতা হিসাবে বর্ণনা করে গভীর উদ্বেগ প্রকাশ করল। একই সঙ্গে সম্প্রতি একজন হিন্দু যুবকের হত্যার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। রাজাকার তথা পাকিস্তানের পোষ্যাভৃত মোল্লা মোহাম্মদ ইউনূসের জামানায় হিন্দু নিধন যজ্ঞ থামার কোনো নামগন্ধ নেই। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস খুনের ঘটনায় রেশ মিয়ে যাওয়ার আগে বাংলাদেশে ফের ইসলামী জঙ্গিদের বর্বরতার শিকার হলো এক হিন্দু যুবক। নিহতের নাম অমৃত মণ্ডল। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। ভারত এবার বুঝিয়ে দিল বাংলাদেশের এসব সাজানো তথ্য মানতে নারাজ। এবার গোটা বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিবেশী দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত হিংসা দেখে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশের সম্প্রতি একজন হিন্দু যুবকের হত্যার নিন্দা করেছি এবং আশা করি যে এই অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। গত বুধবার বাংলাদেশের রাজবাড়ী জেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার পর বিদেশ মন্ত্রকের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি দ্বিতীয়বারের মতো ঘটনা। এটার আগে 18 ডিসেম্বর আরেক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে একদল জনতা নির্মমভাবে পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে হত্যা করে। এদিকে বাংলাদেশে প্রচারিত ভারত বিরোধী মিথ্যে বক্তব্য প্রত্যাখ্যান করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে আইন শৃঙ্খলা বজায় রাখা দেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারের দায়িত্ব। তার বক্তব্য, ভারত গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের প্রতি অব্যাহত বৈরিতা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যে 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপি নেতা তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন আছে। অন্যদিকে এই নির্বাচনের আগে এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে হিংসা বন্ধ হয়নি। খুন, অগ্নিসংযোগ থেকে দূতাবাসে আক্রমণ সবই চলছে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের করা মন্তব্য, তদারকি সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে 2900 জনেরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলিকে মিডিয়া অতিরঞ্জিত করে বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। এদিন জাতীয় গ্রন্থাগারে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ক্ষুণ্ণ হন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে পদ্ম শিবিরের প্রধান সেনাপতি যে তিনি তা বুঝিয়ে দিয়ে সিসির পুত্রকে কড়া শাসন করে বলেন, ভবিষ্যতের কোনো সভায় এই কথা আপনি বলবেন না। যদিও দুজনের কেউই পরে এ বিষয়ে আর মুখ খোলেননি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন
দলের অন্দরে শুভেন্দুর আলাদা গোষ্ঠী গোড়াকে যে আর মদত দেওয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে গোটা রাজ্য থেকে বাছাই করা নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় গ্রন্থাগারের এদিনের সভায়। মূলত আমন্ত্রিতরা ছিলেন দলের আদি নেতা, যারা গত কয়েক বছরের শুভেন্দু অধিকারীর মতো নব্য ও দলবদলু নেতাদের দাপটে বিরক্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। বিধানসভা ভোটের আগে সেই আদি নেতাদের ফের সক্রিয় করার উদ্যোগ হিসাবেই এদিনের সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, সুনীল বানসাল, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। লক্ষ্য ছিল বিধানসভা ভোটের আগে দলের ঐক্যের ছবি তুলে ধরা। কিন্তু সভায় খানিকটা তাল কেটে যায় বিরোধী দলনেতার ভাষণে। তিনি বলেন, বিজেপিতে আদি নেতারা ছাড়াই মুহূর্তে আরও কয়েকটি গোত্রের নেতাদের দেখা যায়, যারা অন্য দল থেকে যোগ দিয়েছেন। আমি এই গোত্রে পড়ি। 5টা দপ্তর ছেড়ে 3টে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভরা সভায় শুভেন্দুর এই আদিনব্য বিভাজনের রাজনীতি ভালো মনে মেনে নেননি বঙ্গ বিজেপির মুখিয়া শ্রমিক ভট্টাচার্য। তিনি শুভেন্দুকে খানিকটা সমঝে দিয়ে বলেন, আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, ভবিষ্যতের কোনো সভায় একথা আপনি আর বলবেন না, কারণ আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। বছর শেষে মেগা জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 30শে ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় হচ্ছে সভা। বড়জোড়া কলেজ মাঠে ইতিমধ্যে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে এর আগে একের পর এক জনসভা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়ান মমতা। এদিকে বিধানসভা ভোটের আগে মেরে কেটে হাতে আর কয়েক মাস, তার আগে এবার পশ্চিমাঞ্চলে যাচ্ছেন মমতা। বিগত নির্বাচনগুলিতে এইসব এলাকাতেই কড়া টক্কর দিয়েছে পদ্ম শিবির, তাই সেখান থেকেই মমতা কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে এই সভার আগের দিন অর্থাৎ আগামী 29শে ডিসেম্বর রাজারহাট নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণা করেছিলেন মমতা। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়, তাই বাস্তবায়িত হতে চলেছে। নিউটাউনে দুর্গাঙ্গনের নির্মাণের দায়িত্বে রয়েছেন হিডকো, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 29শে ডিসেম্বর হিডকোর পক্ষ থেকে বিকেল 4টের সময় দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা। নিউটাউনে ইকো পার্কের কাছে রামকৃষ্ণ মিশনের জমির পাশে এই দুর্গাঙ্গনের নির্মাণ হওয়ার কথা। বরাদ্দ 261 কোটি 99 লক্ষ টাকা। শুধু একটি মন্দির নয়, সূত্রের খবর এটি একটি দুর্গা পীঠ হবে, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে। কলকাতার কাছে এই নতুন আকর্ষণ রাজ্য ও দেশের পর্যটকদের এখানে টেনে আনবে বলে আশা করছেন সকলে।